এটা একটা অত্যন্ত হাস্যকর বিষয়, যেরকম সেরকমই অত্যন্ত লজ্জার বিষয়। মানে ব্যাপারটা এরকম যে আপনি একবার দুর্নীতি করতে শুরু করলে কোনো মতেই আপনি থামতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না, দুর্নীতি করাটাই তখন ম্যান্ডেটারি হয়ে যাবে। যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা বলতে গেলে একটু পেছন থেকে শুরু করতে হবে। পুরনো কাসুন দিয়ে আমি ঘাটতে চাই না, কিন্তু তাও একটা লাইন ঝালিয়ে না নিলে বিষয়টা সামনে রাখা যাবে না। আপনারা জানেন আবাস যোজনা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে টাকা, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই টাকা দেওয়া অনেকদিন হলো বন্ধ করে দিয়েছে। এবার তার কারণ হিসেবে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, বস আমরা টাকা দিয়েছিলাম তোমাদেরকে বাড়ি তৈরি করার জন্য, এই টাকা প্রচুর নয়ছয় করেছো তোমরা, এই টাকা প্রচুর দুর্নীতি করেছো, হিসাবপত্র দিচ্ছ না, এর থেকে ওই সমস্ত টাকা পয়সা যদি আমরা নর্দমায় ভাসিয়ে দিতাম তাহলেও বেটার হতো, কিন্তু এই টাকা দিয়ে তোমরা নয়ছয় করেছো, অতএব এই টাকা আমরা এখন আর দেব না। এবার এইটা শুধুমাত্র যে কেন্দ্র বলছে তাদের মুখের কথা তা কিন্তু নয়, রাজ্যের স্বীকার করে নেওয়া, রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে স্বীকার করা হয়েছে যে হ্যাঁ কোথাও কোথাও দুর্নীতি হয়েছে, এই নিয়ে একাধিক মামলা আদালতে আটকে রয়েছে। এবার এইখানে আপনারা এই বিষয়টা সম্পূর্ণভাবে জানেন যে এই পরিস্থিতি চলছে। তো এখানে নতুন ফ্যাক্টরটা কি আছে? নতুন দুটো ফ্যাক্টর এখানে আছে। এক হচ্ছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার করে এর আগেও বলা হয়েছে, এখনো আবার বলা হচ্ছে যে কেন্দ্র দেবে না। তো কি হয়েছে? কেন্দ্র দেবে না আবাস যোজনার টাকা, বাড়ি তৈরির টাকা, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি দেব, রাজ্য সরকার টাকা পয়সা দেবে, তোমরা কোনো চিন্তা করো না। কেন্দ্র তো বঞ্চনা করছেই, দুর্নীতির কথাটা একদম চেপে গিয়ে কেন্দ্র তো বঞ্চনাই করছে, কেন্দ্র তো দিতে চাইছে না তোমাদের টাকা, কিন্তু তাতে ঘাবড়াবে না, আমি আছি, আমি টাকা দেব। প্রথম হচ্ছে এই ফ্যাক্টর। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখুন এই বাড়ি তৈরির টাকা সেটা বাংলার বাড়ি প্রকল্পেই আসুক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেই আসুক, মানে কেন্দ্রই এই টাকা দিক বা রাজ্যই এই টাকা দিক, চুরি যাদের করার তারা চুরি তো করবেনি, চুরি করাটা তো ম্যান্ডেটারি, দুর্নীতি তো তাদের কাছে ম্যান্ডেটারি বিষয়। সম্প্রতি জানা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে। প্রথম কিস্তির টাকা অলরেডি চলে গেছিল, দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে, এবং এরপরে এই প্রশাসন যে মুহূর্তে প্রথম ছাঁকনিটা ফেলেছে, একটু খোঁজ খবর করতে নেমেছে, সঙ্গে সঙ্গে একের পর এক দুর্নীতির খবর সামনে উঠে আসছে। প্রথমত দেখা যাচ্ছে প্রচুর পরিবার যারা এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছে, তারা বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত শুরুই করেনি, বাড়ি নির্মাণ শুরুই করেনি, টাকা প্রথম কিস্তির পেয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকাটাও ছাড়া হয়ে গেছে। এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে 17টি পরিবারকে দেখা যাচ্ছে, যাদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, মানে 17টা পরিবারকে এমন চিহ্নিত করা হয়েছে যারা টাকা নিয়ে জাস্ট উধাও হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে যাওয়া হয়েছে, খোঁজ খবর করা হয়েছে, তাদের কোনো চিহ্ন নেই, টাকাটা নিয়ে তারা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এবং এটা জাস্ট প্রথম ছাঁকনি ফেলায় উঠে এসেছে। তার মানে এরপর যত ছাঁকনি ফেলা হবে, যত খোঁজা হবে, আশা করা যায় এরকম পরিবারের সংখ্যা হয়তো আরো বাড়বে যারা টাকাটা নিয়ে উধাও হয়ে গেছে, এমনটাই অনুমান করা যাচ্ছে। এবং এটা শুধুমাত্র একটা জায়গার কথা বলছি, এটা শুধুমাত্র বর্ধমানের কথা। তার মানে আপনি ভাবুন যে অন্যান্য সমস্ত জায়গা মিলিয়ে যদি খোঁজ খবর করা হয়, তাহলে ঠিক কতটা দুর্নীতির খবর উঠে আসতে পারে। এই বছরের একদম শুরুতে যখন পশ্চিমবঙ্গের বাজেট পেশ করা হয়, যেটা আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন আগামী অর্থবর্ষে আরো 16 লক্ষ বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই খাতে আরো 9,600 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর আগে অলরেডি 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পের জন্য, এবার তার সঙ্গে আরো 9,600 কোটি, মানে টোটাল বরাদ্দ দাঁড়াচ্ছে রাজ্য সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এবার এই টাকার মধ্যে কতটা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কিছু বেঁচে গেছে কিনা, এক্সট্রা খরচ হয়েছে কিনা, সেই হিসেবটা আগামী বাজেটের আগে শোনা যাবে না, এবং আগামী পূর্ণাঙ্গ বাজেটটা হবে হচ্ছে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর। এবার এখানে যদি দেখা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতে আবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, তাহলে এই হিসেব আপনি জীবনে কোনোদিন দেখতে পাবেন না, সেটা মোটামুটি গ্যারেন্টি দিয়ে এখন থেকেই বলা যেতে পারে। দেখুন,
কেন্দ্রের তরফ থেকে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে তবু একটা প্রসেস রয়েছে, হিসেব দেখাতে হবে, না দেখালে টাকা বন্ধ হয়ে যাবে, সেরকম একটা ব্যাপার রয়েছে। টাকা যদি রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পে, সেক্ষেত্রে তো হিসাব দেখানোর কোনো প্রশ্নই উঠছে না। পরিষ্কার মুখ ঝামটা দিয়ে আপনাকে বলে দেওয়া হবে আপনাকে কেন হিসেব দেখাবো, আমার টাকা আমি দিয়েছি। হ্যাঁ, আপনার ট্যাক্সের টাকাই আমার কাছে এসেছে, কিন্তু আমার কাছে এসে তো গেছে, তারপর আমি দিয়েছি, সেটা আমি কোথায় দিয়েছি কিভাবে দিয়েছি আপনাকে কেন বলবো? হিসেব টিসেব আপনি কিচ্ছু পাবেন না, কোথাও কোনো হিসেব দেখানো হবে না। শুধু মনে রাখবেন কোন হিসেবটা আপনি দেখতে পাচ্ছেন না, 23,000 কোটি টাকার, বেশি নয়, 23,000 কোটি। এবং এই যখন পরিস্থিতি, এই গল্প যখন একদিকে চলছে, আরেকদিকে অন্যই গল্প চলছে আমাদের পশ্চিমবঙ্গে। পঞ্চায়েত বলে একটা টিভি সিরিজ হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওয়েব সিরিজ হয়েছিল একটা, এবং বেশ পপুলার হয়েছিল। তো সেই পঞ্চায়েতের যে গল্প দেখানো হয়েছিল সেই ওয়েব সিরিজে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের গল্প একেবারে হুবহু মিলে যাচ্ছে, এমনই দাবি করছে একটি সংবাদ মাধ্যম। আপনাদের মনে আছে, আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, পঞ্চায়েতের এই ওয়েব সিরিজটাই একটা জায়গা ছিল যেখানে দেখানো হচ্ছে একজন বৃদ্ধা, তিনি আবাস যোজনার টাকা পাওয়ার জন্য সরকারি কর্মী, মানে যিনি সরকারি দপ্তরে কাজ করেন সেই কর্মীকে বলছেন যে আমার সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই, আমার ছেলের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, ইত্যাদি এবং ইত্যাদি, শুধু ওই আবাস যোজনার টাকাটা পাওয়ার জন্য, বাড়ির টাকাটা পাওয়ার জন্য এক বৃদ্ধা এই কথা বলছেন। আর আমাদের পশ্চিমবঙ্গে কি ছবি দেখা যাচ্ছে, রিলে যদি এই ছবি দেখা যায়, রিয়েল লাইফে কি ছবি দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গে শান্তিপুর থানা এলাকার একজন বাসিন্দা যার নাম অঞ্জলি বসাক, এই অঞ্জলি বসাক আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এবার এই অঞ্জলি বসাকের ছেলে রেলে চাকরি করেন, তার পুত্রবধূ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী। এহেন অঞ্জলি বসাক তিনি এই আবাসের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন সরকারের কাছে। এবার এই ব্যক্তির বক্তব্য, অঞ্জলি বসাকের বক্তব্য, ছেলে বউ আমাদের সঙ্গে থাকে না, ছেলে বউ দেখে না। কিন্তু স্থানীয় বাসিন্দারা অন্য কথা বলছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন নিয়ম তো রয়েছে যে পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই আবেদনটা করা যাবে না, আবাসের টাকা আপনি পাবেন না। কিন্তু তাহলে অঞ্জলি বসাক কি করে পাচ্ছেন, তিনি কি করে আবেদন করলেন? অঞ্জলি বসাকের বক্তব্য, ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছেলে বউ দেখে না, ছেলে বউ খেতে দেয় না, আমি এবং আমার স্বামী আলাদা থাকি, আমরা তাঁত বুনে খাই, লোকজন হিংসা করে আমাদের, সেই জন্য এরকম কথা বলছে। ঠিক, হিংসা মানুষকে শেষ করে দেয়, নিজের অধিকার থেকে বঞ্চিত করে দেয়। এখানেই শেষ নয়, আরো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। যেমন নন্দীগ্রাম থেকে খবর আসছে, শেখ সিরাজুল নামে এক ব্যক্তি, সে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তুলেছিল, টাকা পেয়েছে, টাকা পেয়ে তার পাকা বাড়ি বানানো হয়ে গেছে। এইবার জানা যাচ্ছে শেখ সিরাজুলের স্ত্রী সাইমা বিবি, তিনি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নাম তুলেছেন এবং সেখানে তিনি আবেদন করেছেন টাকার জন্য, বাড়ি বানানোর জন্য। এবার এই ঘটনাটার কথা জানাজানি হওয়ার পরে সাইমা বিবি বলছেন, আমার তো আমার বরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেই কারণে আমি বাংলার বাড়ির প্রকল্পের আওতায় নাম তুলেছি, টাকা পাওয়ার জন্য আমি আমার বাড়ি তৈরি করতে চাই। এবার এই ডিভোর্সটা কি আদৌ হয়েছে? এর উত্তরটা কি হবে সেটা নির্ভর করছে আপনি প্রশ্নটা কাকে করছেন তার উপর। কারণ খুব ইন্টারেস্টিং ভাবে দেখা যাচ্ছে যে খেজুরিতে এই শেখ সিরাজুল পাকা বাড়ি তৈরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তুলে টাকা পেয়ে। 2017-18 সালে সে টাকা পেয়েছিল এবং খেজুরিতে সে পাকা বাড়ি তৈরি করে ফেলেছে। এইবার এই শেখ সিরাজুলেরই আরেকটা জায়গা রয়েছে নন্দীগ্রামে। এবার নন্দীগ্রামে যে জায়গাটা শেখ সিরাজুলের, সেখানে আবার একটা কাঁচা বাড়ি রয়েছে এবং স্থানীয় মানুষের বক্তব্য, সাইমা বিবি মাছ ধরতে গিয়ে মাঝে মধ্যেই এই কাঁচা বাড়িটাতে আসেন এবং এই নন্দীগ্রামের জায়গাটাতে পাকা বাড়ি তৈরি করার জন্যেই আলাদা করে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নাম তুলেছে সাইমা বিবি এবং সেখান থেকে প্রথম কিস্তির টাকাটা সে পেয়েও গেছে এবং পাকা বাড়ি তৈরির কাজও সে শুরু করে দিয়েছে। এবার স্থানীয় মানুষজন এই গোটা বিষয়টার দিকে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। ব্লক প্রশাসন তদন্ত করতে নেমে দেখছে যে এই শেখ সিরাজুলের স্ত্রী সাইমা বিবি, সে বেসিক্যালি নন্দীগ্রামে এই বাড়িটা তৈরি করার জন্য টাকা নিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবং এটা নেবার জন্য সাইমা বিবি কি করেছে, প্রথমে খেজুরি থেকে ভোটার তালিকায় তার যে নামটা ছিল সেই নামটা কাটিয়েছে, তারপর নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তুলেছে, তারপর নন্দীগ্রামের একটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই বাংলার বাড়ি টাকার জন্য সে আবেদন করেছে এবং সেই প্রথম কিস্তির টাকা সে পেয়েও গেছে এবং সে বাড়ি বানাতে শুরুও করে দিয়েছে। এবার ডিভোর্স হয়েছে কিনা সেই প্রশ্নে কি হলো, শেখ সিরাজুলের অলরেডি খেজুরিতে বাড়ি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় বাড়ি তৈরি করেছে, ডিভোর্স কি হয়েছে সাইমা বিবির সঙ্গে, সেই কারণেই কি সাইমা বিবি নন্দীগ্রামে বাড়ি তৈরি করছেন? স্থানীয় মানুষের বক্তব্য, সাইমা বিবি নন্দীগ্রামে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যে বাড়ি তৈরি করছেন, সেখানে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই কাজের তদারকি করার জন্য প্রায়ই ওই জায়গায় দেখতে পাওয়া যায় সাইমা বিবির স্বামী শেখ সিরাজুলকে। তিনি দাঁড়িয়ে থেকে স্ত্রীর বাড়ি তৈরি করে দিচ্ছেন, তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে।
কেন্দ্র থেকে রাজ্য, কেন্দ্র টাকা দিচ্ছিল, তারপর রাজ্য টাকা দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলার বাড়ি প্রকল্প, টাকার পরিবর্তন হতে পারে, কে দিচ্ছে তার পরিবর্তন হতে পারে, পরিমাণের পরিবর্তন হতে পারে, কিন্তু যেটার পরিবর্তন কোনোদিন হবে না এবং হচ্ছে না সেটা হলো দুর্নীতি। বিভিন্ন রকম ভাবে এই বাড়ির টাকা নিয়ে দুর্নীতি। একজন টাকা নিচ্ছেন, টাকা নেওয়ার পর তারা উধাও হয়ে যাচ্ছেন, সেই পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছেন তারা। অথবা যার সত্যিই টাকা দরকার তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকার পরে সেখান থেকে কাটমানি নিয়ে নেওয়া হচ্ছে। অথবা পরিবারের একজন প্রথমে টাকা নিয়েছেন, তারপর আরেকজন তার নামে আলাদা করে আবার টাকার জন্য আবেদন জানাচ্ছেন, আবার করে টাকা নিচ্ছেন, দুটো দুটো বাড়ি বানাচ্ছেন। মানে বিভিন্ন রকমের দুর্নীতি করার রাস্তা খুলে রাখা হয়েছে। মানে কেন্দ্র টাকা দিচ্ছিল, কেন্দ্র টাকা যখন দিতে শুরু করেছিল তখন ঠিক যেভাবে টাকা পয়সা নয়ছয় করতে শেখানো হয়েছিল তৃণমূল স্তরের কর্মীদের, গ্রাম পঞ্চায়েতে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই যে বাড়ির টাকা আসছে সেগুলো এইভাবে মেরে দিতে হয়, এইভাবে চুরি করতে হয়, এইভাবে নয়ছয় করতে হয়, সেগুলোই যখন রাজ্যের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে তখনও তারা বজায় রেখেছেন। মানে কেন্দ্র টাকা দিচ্ছিল, তারপর কেন্দ্র বন্ধ করে এখন রাজ্য টাকা দিচ্ছে বলেই তারা রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবেন তা তো নয়। এখন রাজ্য সরকার টাকা দিচ্ছে, রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা আসছে, কিন্তু তারপরেও সেই টাকায় লুট চলছে, সেই টাকা দিয়ে দুর্নীতি চলছে এবং এটা হয়তো চলতেই থাকবে। তাহলে উপায়টা কি? এভাবেই চলতে থাকবে, এভাবেই দুর্নীতি হবে। রাজ্য সরকার কোনো হিসেবও দেবে না। আপনি হিসেব চাইবেন, আপনাকে পরিষ্কার বলা হবে হিসেব দেব না, দরকার হলে ধার করে এনে চেয়ে টাকা দেব, কিন্তু তবু হিসেব দেব না। আর এই বাংলার বাড়ির মতো প্রকল্প চালিয়ে যেতে হবে। দুর্নীতি হচ্ছে, টাকা নয়ছয় হচ্ছে বলে রাজ্য টাকা বন্ধ করে দেবে সেটাও হবে না। কারণ এই বাংলার বাড়ি প্রকল্প আরো একবার ভোটে জিতে আসার পথ নিশ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অতএব এটাও বন্ধ হবে না এবং হিসেবও দেওয়া হবে না। 23,000 কোটি টাকার আপনি হিসেব পাবেন না, কারণ রাজ্য সরকার বলবে এটা তো আমার টাকা, আমি দিচ্ছি, যদিও সেই টাকাটা অ্যাকচুয়ালি পাবলিকের টাকা। কেন্দ্রের তরফ থেকে যখন এই টাকাটা আসতো তখন কেন্দ্রের তরফ থেকে মাঝে মধ্যে কিছু দল আসতো পর্যবেক্ষণের জন্য, এই টাকা পয়সার মূল্যায়নের জন্য, কোথায় কি নয়ছয় হয়েছে, কোথায় কি কিভাবে টাকা পয়সা যাচ্ছে, ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। এবং তখন যদি দেখা যেত কোথাও গন্ডগোল হচ্ছে সেই রিপোর্ট কেন্দ্র পর্যন্ত পৌঁছাতো, সেই সমস্ত কথাবার্তা সামনে আসতো, যার জেরেই কেন্দ্রের তরফ থেকে এই টাকাটা বন্ধ হয়ে গেছে। রাজ্যের তরফ থেকে এখন যে টাকা দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্য সরকারের মানুষের যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকা নিয়ে যদি নয়ছয় হয় এবং কোথাও যদি সেই রিপোর্ট তৈরিও হয়, ইন্টারনালি সেটা হারিয়ে যাবে, কোনোদিন সেটা বাইরে আসবে না এবং হিসাবও আপনি কোনোদিন পাবেন না। আর এই দুর্নীতিও সম্ভবত কোনোদিন বন্ধ হবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।